ঈশান হো হো করে হেসে বলে, আরে ওই ছবিটা দেখে? ও ব্রো, তোর বডিটা তো ছবিতে সেই লাগছে, খালি গায়ে একদম মডেল লুক। কাবির থেমে না থেকে যোগ করে, ভাইয়া তো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, সব ছবি আছে ওর কাছে। রিহান মজা করে, আইয়াম তো অবাক। ঈশান ছোট চোখ করে, এটা হ্যাকার কম, ভাইয়া বেশি। ক্রিস চুপচাপ পরিষ্কার করে বল। ইয়াবি নিচু গলায়, আরে ভাই, নিশিতকে পছন্দ করে। কাবির ভুরু নাচে, না না ভালোবাসে, হার্ট ফাইলে যাচ্ছে। ক্রিস ঠান্ডা গলায় বলে, তাতে কি হয়েছে, এতে তো আমাদের লাভ বেশি, ওর কাছ থেকে সহজেই চিপটা নেওয়া যাবে। রিহান চোখ উজ্জ্বল করে, এবং মানে সেই চিপটা যেটা রুবি পাচারের সময় আমায় নিতে পারেনি। ক্রিস মাথা নেড়ে সম্মতি দেয়। রিহান উচ্ছ্বসিত হয়ে, ব্রো, তুই যদি সেই চিপসটা এনে দিস, আমি দুনিয়ার সব ইলেকট্রনিক্স ডিভাইস হ্যাক করতে পারবো। আই লাভ ইউ ব্রো। ইয়াবি হাসতে হাসতে, আসলে তুই জিনিয়াস। বাকি কাজগুলো করতে করতে সন্ধ্যা নেমে আসে। কাজ শেষে ছেলেরা একবার গাড়িতে উঠবে, ঠিক তখন রিহানের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে সুপ্রিয়া। তোরা কোথায় রে? সেই কখন থেকে বাড়ির বাইরে। বাড়িতে আয় দ্রুত। রিহান তাড়াতাড়ি, আরে বড় আব্বু, সব হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবো। কাবির আম্মু ফোন দিয়েছিল, ভাইয়া তুই গাড়ি চালাও, তাহলে সত্যি 5 মিনিটে পৌঁছে যাব। গিরিশ, আর তুই অন্য গাড়িতে যা, বাকি কাজগুলো শেষ করো, রাতে সব কাজের রিপোর্ট মেল করে দিব। মার্ক, ওকে বস। আপনি কোন গাড়িতে যাবেন, বিএমডব্লিউ নাকি? গিরিশ থামিয়ে দিয়ে, বিএমডব্লিউ ঠিক আছে, যেটা বলছি তুমি সেটা করো। গাড়িতে বসতেই ঈশান পিছনে ফিরে বলে, ব্রো, আমরা কিন্তু তোর এই উড়াধরা গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভুলিনি। তখন আমাদের যা অবস্থা হয়েছিল, আজকে লিসিকেও ওই এক্সপিরিয়েন্সে করিয়ে দিয়েছি। বেঁচে গেছে মেয়েটা, বমি পর্যন্ত গেছে, হসপিটালে ভর্তি হতে হয়নি আমাদের মতো। কাবির, হলো কথা বলছিস, আমি ওই দিনের কথা ভুলতে পারবো না। কিরিশ ছোট চেপ, হয়েছে, চুপ করে এবার। বাড়ির দরজা সামনে গাড়ি দাঁড়ায়, বেল বাজানো মাত্রই দরজা খোলা দাঁড়ায়। সুপ্রিয়া চোখের আগে ছিল, তোদের আসতে কত সময় লাগে? কাবির জোড়া শেষে, মা 5 মিনিটই তো লেগেছে। তোর সব কিরিশের পিছনে দাঁড়িয়ে আছিস কেন, সামনে আয়। রিহান ভোলা ভালা গলায়, আমার সোনা বড় আব্বু, আর হবে না, এবার গেলে বলে যাব। কিরিশ চুপচাপ, মা আমি উপরে গেলাম বলে ক্রিস সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ক্রিসের এমন করা ছোলগুলো হা করে ক্রিসের দিকে তাকিয়ে থাকে। কাবির, আমার শোনা না, এমন লুক দিও না। ঈশান, মামি। সুপ্রিয়া অবশেষে, হয়েছে, ভিতরে আয়। সুপ্রিয়া দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। ছেলেরা একে একে ভিতরে ঢুকে। ছেলেরা মেয়েদের দিকে তাকালে তাদের চোখে মুখে থেকে স্পষ্ট বুঝে গেছে মেয়েরা ওদের নামে ইতিমধ্যে নালিশ করে দিয়েছে। ওরা কোনো কথা না বাড়িয়ে সোজা উপরে উঠে যায় ফ্রেশ হতে। এক ফাঁকে সুপ্রিয়া রান্নাঘরে ঢোক। প্রিয়া ও সুপ্রিয়া দুজনে মিলে সন্ধ্যার জন্য চা হালকা নাস্তা বাড়ি আনছে। স্টাডি রুম থেকে আনোয়ার আর আনারুল কথা বলতে বলতে আসছে। ওদের মুখে গাঢ় চিন্তার ছাপ। দুজনে এসে ছোপাতে বসে। আনোয়ার চিন্তিত গলায়, জানি না কি হবে, তুই এখন এসব বাদ দে, সকালে দেখা যাবে। আনারুল কপাল টিপে ধরে, ঠিক আছে, মাথাটা যা ধরেছে। এই সময় প্রিয়া ট্রে হাতে এসে, এই নাও চা, খাও, দেখবি মাথা ব্যথা কমে যাবে। ভাইয়া আপনার চা। আনোয়ার হালকা হেসে একদম ঠিক সময় চাটা দিল। মির্জা বেগম এতক্ষণ তাদের দেখে যাচ্ছিলেন। তিনি সব বুঝে গেছেন। দুনিয়াতে সবার কাছ থেকে কিছু না কিছু লুকালো গেলেও মায়ের চোখকে কিছু লুকানো যায় না। মাই তো একমাত্র যার চোখ সন্তানের মন পড়তে পারে। মির্জা বেগম চায়ে চুমুক দিয়ে বলছে, কি হয়েছে তোদের দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। আনোয়ার একদম এসব বলে ফেলে, আর বলো না মা, তোমার মনে আছে না, আনারুল মাঝখানে মিশার কাছ থেকে টাকা নিয়েছিল ইমার্জেন্সি ক্যাশ লাগবে বলে। তখন তো কার্ডে কাজ করছিল না। মির্জা স্মিথ হেসে, হ্যাঁ একবার বলেছিস, আর টাকার কোনো সমস্যা তো নেই তাই না? আনারুল হালকা স্বরে, মা টাকার কোনো সমস্যা না, কিন্তু ওর কাছ থেকে আমরা যে 1 কোটি টাকা নিয়েছিলাম, সে এখন 2 কোটি টাকা চাইছে। মির্জা চমকে উঠে, কি বলছিস? তা তোরা তো দিয়ে দে, তাহলে তো ঝামেলা থাকে না। আনার গম্ভীরভাবে, মা বললাম তো টাকার সমস্যা না, যখন যাবে তখন দিয়ে দেবো।
কিন্তু সমস্যা হচ্ছে সম্মানের। আনারও হ্যাঁ মিশা জালুক, আর তাছাড়াও কাল সকালে আসতে চাইছে। এজন্য ভাবছি কি করব। টাকা ওকে কালকেই দিয়ে দেব, যেভাবেই হোক। আনোয়ার চিন্তিত স্বরে, মা তুমি এই কথাটা কাউকে বলো না। কৃষিকেও তো একদমই না, ও এসব জানতে পারলে খুব রাগ করবে। মির্জা মাথা নাড়িয়ে, আচ্ছা ঠিক আছে, যখন আর কোনো সমস্যা নেই তখন কাল উনি এলে একসঙ্গে বসে কথা বলে সব ঠিক করে নেব। এদিকে সুপ্রিয়া আর পিয়া এসে সোফাতে বসেন। একটু পরই ছেলেগুলোকে একে একে নিচে নামে। মির্জা প্রশ্ন করে, বড় বৌমা, আলপনা দেওয়ার ব্যাপারে কিছু ভেবেছ? তোমাকে তো সকালে বলেছিলাম। সুপ্রিয়া হালকা অস্বস্তি নিয়ে, মা আমরা তো কেউ ভালো আলপনা দিতে পারি না, আর আমরা তো লোক দিয়ে করাতে ভালো লাগে না। ভাবছি স্কিপ করবো নাকি শুধু পুঁথি রাখবো। এই কথা শুনে এতক্ষণ নিজেদের মাঝে মেতে থাকা মেয়েগুলোর মন এবার পুরোপুরি বড়দের দিকে চলে আসে। আরবি আমরা তো পারি না দিতে। সুরবি আমি পারলে অবশ্যই দিতাম, কিন্তু পারি না। ঠিক তখনই গলা উঠছে সবার সামনে লিসি আত্মবিশ্বাসী হাসি দিয়ে, আলপনা দেওয়া কোনো ব্যাপার নাকি, জানো আমি দিয়ে দেব। মির্জা বেগম এক মুহূর্তে চুপ করে থেকে হেসে ওঠে, এই তো আমি তো লিসির কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু খুব ভালো আলপনা দিতে পারি। প্রিয়া সন্দেহর গলায়, তাই নাকি? কিন্তু এত বড় ছাদে সব একা পারবে? লিসি মুচকে এসে ধীর গলায়, আরে ছোট মামি, কত বড় উঠানে আমি একা একাই আলপনা দিয়েছি, এটা কোনো ব্যাপার না। আমি দিব, চিন্তা করো না। ভাইয়ের বিয়েতে আলপনা দিব না তো কার বিয়েতে আলপনা দিব? রিয়ান হেসে বলে, দেখছি লিসি আমার একমাত্র ভালো বোন। কাবি লিসি আমার বিয়েতেও কিন্তু তুই আলপনা দিবি। আরবি হালকা বিরক্ত গলায়, কিন্তু মা আলপনা দিতে যা লাগবে সব কিছু কি আনাইছো? প্রিয়া হাত মাথা ঠেকে, দেখেছো সব কিছুই ভিড়ে আমি ওটাকে ভুলে গিয়েছি। এখন কে যাবে? যারা তুই জানা, আলপনা তো সকালে দিতে হয়, আর এত সকালে তো দোকান খোলা থাকবে না। লিসি তৎক্ষণাৎ প্রতিবাদ করে, ছোট মামি আপনি যারা আপুকে বলছেন কেন? ভাইদের বলেন। এত রাতে যারা আপু একা যাবে কেন? আরবি হালকা হেসে, শোন লিসি, এখন যদি মা ওদেরকে বলে তারপরও যারাই যাবে, এসব ব্যাপারেও এক্সপার্ট, আর তুই জানিস না যারা এমনি তো রাত করে বাড়ি আসে। যারা হেসে বলে, ওকে মা আমি যাচ্ছি, তবে একটা কেকও নিয়ে আসবো। আমি গেলাম মা, বাই। ঠিক তখন ঈশান বলে ওঠে মুখ করে, দিস ইজ নট ফেয়ার। শাশুড়ি মা আমার হবু বউটাকে একে পাঠিয়ে দিলেন। যারা দরজার গোড়া দাঁড়িয়ে ঘাড় উঁচিয়ে বলেন, তোকে তো আমি, মা তুমি কিছু বলছো না কেন? ও তোমাকে শাশুড়ি বলছে? পিয়া হেসে গলা নামিয়ে বলে, তুই হ্যাঁ বললে তো আমি শাশুড়ি হইব, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস করছেন, তাই না ঈশান? ঈশান লাফ দিয়ে উঠে পিয়ার গলা জড়িয়ে ধরে, ও ইউ আর দ্য বেস্ট শাশুড়ি মা। সুপ্রিয়া হেসে চেপে বাস্তবায়ন গলায়, হয়েছে, যারা তুই কে ভিডিও কল দিবি, আমরা দেখে নেব কোনটা ভালো লাগছে। যারা ওকে আমি গেলাম। বাবা গাড়ি কোন গ্যারেজে রেখেছো? আরও চোখ তুলে দেখে, দেখ আমি বলেছিলাম 2 নাম্বার গ্যারেজে রাখতে, ওখানেই আছে। যারা সেখান থেকে বেরিয়ে যায় গ্যারেজে, বাইক বের করে, হেলমেট পরে বাইকে চেপে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন ঈশান বলেন, আমিও গেলাম চৌকি দিতে, যদি কেউ নিয়ে গেল। আরবি তীক্ষ্ণ কণ্ঠে, যা এমনিতেও কেউ তোকে হাত দেবে না, তবুও না হয় একটু আশাবাদী হলি। ঘরে সবাই হেসে ওঠে, আবার নিজেদের কথাবার্তা ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে অপুর দিক থেকে ভেসে আসে ধীর পদধ্বনি। ল্যাপটপ হাতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। সুপ্রিয়া থমকে যায়, ছেলেটা নিচে এসেছে। তার মনে পড়ে এই ছেলেটা ছোটবেলা থেকে অন্যরকম, সবাই মিশে থাকলেও কৃষ নিজেকে গুটিয়ে রাখে। লিভিং রুমে বসে থাকা, গল্পের অংশ নেওয়া কৃষের ক্ষেত্রে বিরল, তবু আজ সে এসেছে, এটাই অনেক। সুপ্রিয়া কৃষের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কফি দেবো নাকি? কৃষ এক চেহারা এক কণ্ঠে ছোট্ট বলে মাথা নাড়ে, তারপর এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে, আর বাবা চাচু কথা আছে, এদিকে আসো। ঘরের হালকা হাসি আবহাওয়া এক মুহূর্তে ভারী হয়ে আসে, সবাই বুঝে যায় কিছু একটা গুরুত্বতর কথা বলতে চলেছে। সুপ্রিয়া উঠে কফি বানাতে চলে গেল। আনোয়ার আর আনারুল উঠে পাশে
থাকা হালকা দূরে ছোপাতে গিয়ে বসল। ক্রিস নিজের হাতে ল্যাপটপটা টেবিলে রাখে। ক্রিস ঠান্ডা গলায়, এবার বলো, কি করতে চাও? আনোয়ার কিছুটা মজা করে, কি আর করব? তুই তো বললি যা করার তুই করবি, আমরা তো আছি শুধু সাপোর্টের জন্য। ক্রিস মাথা নিচু করে একটু গম্ভীর ভঙ্গিতে, সেটা না, শোনো, আমি সব ফিক্সড করে ফেলেছি, তোমরা এবার দেখে বলো আর কিছু চাই কিনা। এই বলে ক্রিস ল্যাপটপ খুলে একটা ভিডিও চালায়। ভিডিও বিয়ের আয়োজন, ঘর সাজানো, বাইরে স্টেজ, মেহেদি ডালা, গেট ডেকোরেট, সাউন্ড সিস্টেম, সব কিছু অ্যানিমেশন আকারে প্ল্যানিং করে। ভিডিওটা দেখে আনারুল চোখ গোল হয়ে বলে, আর কি চাইবো বলো? যা ভাবছিলাম তাই চাইতে ভালো। তা জানি ভাইজান। আনোয়ার হেসে হেসে মাথা নাড়ে, হ্যাঁ একদম। আর কিছু দেখাবি? ক্রিস মাথা নাড়িয়ে না জানায়। ক্রিস পরিকল্পনা ধরে স্পষ্ট গলায়, কাল সকালে বাড়ি সাজানো লোক চলে আসবে, বাইরে কাজ আর ভিতরে সব দেখে নেবে। কাল তো সবাই রং খেলা আয়োজন করছে, তাছাড়া রাতে আবার ব্যাচেলর পার্টি, তাই না? রিহান ও ছেলেরা একসাথে মাথা নাড়ে উত্তর দেয়। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে মেয়েরা। শুরু হয় রায়চৌধুরী পরিবারের জমজমাট টক ঝাল মজা। আরবি উচ্ছ্বাসিত ভঙ্গিতে, আরে বাড়িতে প্রথম কারো বিয়ে, পুরো ফাটিয়ে দেব, এই গোটা এলাকা মানুষ হাঁ করে দেখবে, তাই না ক্রিস ভাইয়া? ক্রিস হালকা মুচকি হেসে একদম মানুষ দেখলে যেন বলে না পারে বলতে হবে এটা রায়চৌধুরী পরিবারের বিয়ে। রিহান ঠাট্টা করে, আমাকে ধন্যবাদ দে, আমার জন্যই তো এত মজা করতে পারছিস। সুরভির চোখ চুলকে, তোমাকে ধন্যবাদ কেন দেব? তুই না করলে তা এই বাকি কয়টা আছে, কি করলো তারা? ইয়াবে অসভ্যর মতো মেয়েদের খোঁচাতে, আরে বাবা আমাদের দিক হাত দিচ্ছিস কেন? তোরা তো সব বুড়ি হয়ে যাচ্ছিস, তোদের আগে বিয়ে করা উচিত। তিশা আবেগে বলে, ভাইয়া আমি বুড়ি হয়ে যাচ্ছি? ইয়াবি চটপট সাপাই দিয়ে, আরে তুই তো আমার বোন, তোর গায়ে টানলাম কবে? আমি তো ওদের বলেছি। লিসা গম্ভীর গলা, ভাইয়া এটা ভালো না। আরবি চোখ টিপে মুচকে হেসে, সব বুঝি আমরা, তুই আমাদের বলছিস, কিন্তু বলার আগে দেখে নিবি তো তোর দুই বোনও আমাদের মধ্যে। ইয়াবি হাত জোর করে, আমার ভুল হয়েছে আমার মা, এইবার চুপ কর। সুপ্রিয়া কফির কাপ হাতে, সঙ্গে একটা ছোট বাটিতে কিছু বাদাম নিয়ে ক্রিসের দিকে আসছে। এই বাড়িতে একটা জিনিস আছে যা ক্রিস কোনো দিনও পরিবর্তন করেনি, তার মায়ের হাতে কফি। অন্যের কারো হাতে বানানো কফি খান তার পছন্দ নয়। সুপ্রিয়া আসছে ধীরে ধীরে, মুখ একরাশ মমতা, একরাশ শান্তি। সেই শান্তিময় মুহূর্তে ঘরের সবাই একবার থেমে যায়। সুপ্রিয়া কফি আর বাদামের ছোট একটা বাটি এনে ক্রিসের সামনে রাখল। ক্রিস মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তখনই কফির কাপটা হাতে তুলে দিয়ে এক চুমুক দিয়ে বলল, ক্রিস ভালোবাসা ভরা গলা, তোমার মতো করে বানাতে পৃথিবীতে আর কেউ পারে না। সুপ্রিয়া বাদামের বাটি থেকে বাদাম নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে চোখ সরিয়ে বললেন, সুপ্রিয়া আড়ালে আবেগে লুকিয়ে রয়েছে, আরে কমপ্লিটমেন্ট দিতে হবে না, তুই যে আমার হাতে ছাড়া কারো হাতে খাস না, এটাই তো আমার বড় জ্বালা। বিয়ের পরে কি করবি তাই ভাবি মাঝে মাঝে। সুপ্রিয়া বাদামের খোসা ছুঁয়ে ছেলের গালে সযত্নে তুলে দিল। ঘরের এই দৃশ্য লিসি মুখ চেপে আলতো করে হেসে ফেলে। তার হেসে ওঠা চোখে পড়ে আরবি। সে চট করে বলে, আরবি হাসছিস কেন? তুই ভাইয়ার খাওয়ার দেখে হাসছিস? লিসি হাসতে হাসতে, এত বড় হয়ে গেছে তাও নিজের হাতে খেতে পারে না। সুরভি জল জলে চোখে বলল, আরে বড় আম্মু তো ওকে এমন করে খাওয়ায়, বাড়ি এলে ওর আদর যত্নের জন্য আমরা বাকিরা আদরের অভাবে মরি। আরবি হেসে ফেলে, আর তাছাড়া ভাইয়া বড় আম্মু ছাড়া আর কারো হাতে খেলে বমি হয়। লিসি চমকে ওঠে, কি তার মানে ভাইয়া যদি অন্য কারো হাতে কিছু খায় তাহলে কি বমি করবে তোমাদের হাতে খেলেও? আরবি, তেমন না, বাইরে কারো হাতে খেলে আমরা আমাদের হাতে খাই, কিন্তু অল্প বেশি খায় না। লিসে ভুরু কুচকে, তার মানে উনি বাইরের খাবার খেতে পারে না? আরবি হেসে হেসে, আরে পাগল তা না, ওকে কেউ গালে তুলে ভাত বা ভারী কিছু খাওয়ালে ও খেতে পারে না, আর বাকি রান্না অন্য কেউ করলে খেতে পারে। সুরভি একদম সোজা করে দিয়ে, এত ঘুরিয়ে না বল। ক্রিসের গালে তুলে
শুধু বড় আম্মুর হাতে খায়, অন্য কারো হাতে খেতে পারে না। আর কফি শুধু বড় আম্মু বানালেই খায়। লিসি দম ফাটিয়ে হাসি চেপে ও বুঝেছি, কিন্তু এটা বাজে স্বভাব। কাবির মজা করে বলে, একটু পরে ডিনারের সময় দেখবি মায় ভাইয়াকে খাওয়াবে, তুই সরাসরি দেখে নিবি। লিসা গম্ভীর হয়ে বলে, আচ্ছা বাদ দাও, এবার বলো কালকে কি কি করব আর কিভাবে করব বলো।